ইশরাককে মেয়রের শপথ না পড়ানো রিটের রায় পেছালো হাইকোর্ট এলাকায় সমর্থকদের বিক্ষোভ দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে জনাব ইঞ্জিনিয়ার জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে তাকে নগর ভবনের দায়িত্ব দিবে বলে আমরা আশাবাদী। ইসির বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগে এনসিপির বিক্ষোভ কমিশন পুনর্গঠন ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি। ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু নৌপথে বাড়তি প্রস্তুতি বকেয়া বেতন না দিলে গার্মেন্টস মালিকদের গ্রেফতারের হুঁশিয়ারি। বছরে 20 লাখের বেশি যুবক শ্রমবাজারে এলেও হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান পর্যাপ্ত বিনিয়োগের অভাবকে দুষছে সিপিডি। ভারী বৃষ্টিতে নোয়াখালী রংপুর সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সিলেট কুমিল্লা ও জামালপুরের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি। সিরিয়ায় শিগগিরই শুরু হতে পারে গৃহযুদ্ধ সতর্ক বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টুকরো হওয়া ঠেকাতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত জয় ছাড়া বিকল্প ভাবছে না টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের রায় পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দেবেন। এর আগে গেল বুধবার ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয় রিটে। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। এদিকে ইশরাক হোসেনের শপথ নিয়ে রায় পেছানোয় বিক্ষোভ জানিয়েছে তার সমর্থকরা। কোনো অজুহাতে সময় ক্ষেপণ না করে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তারা। রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর ভবনের ফটক ছেড়ে বুধবার সকাল থেকেই হাইকোর্ট গেট, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। এতে চারপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবিলম্বে ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তারা। এই সময় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন তারা। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে এবং এই যে জনগণের যে প্রত্যাশা, এই পূরণের জন্য অনতিবিলম্বে আমাদের জনগণের দাবি যে ইশরাক হোসেন সাহেবকে সেবা করার সুযোগ দিবে। আজকে নগর পিতা থাকলে আমাদের রাস্তাঘাট এরকম হতো না। আমরা দ্রুত ইশরাকরে আমরা মেয়র চাই। আজকে আইনের শাসন কথায় একটি পূর্ণাঙ্গ কোর্টে রায় হওয়ার পর এই যে গড়িমসি দিয়ে প্রমাণিত হয় যে এরা দীর্ঘদিন ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায়। ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে এখনো সড়ক অবস্থান করছেন তার সমর্থকরা। আদালতের সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ জানান তারা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, রায় পেছানোয় কি বলছেন ইশরাক সমর্থকরা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সপ্তম দিনের মতো ন্যান্সি আছে, কিন্তু সপ্তম দিনের মতো মেয়র হিসেবে ইশরাককে শপথ পাঠ না করানোর জন্য ইশরাককে যে সমর্থনে যারা রয়েছে, সমর্থন যারা করছিলেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং আজকে কিন্তু সপ্তম দিনের মতো তারা নগর ভবনে কিন্তু তারা এই বিগত কয়েকদিন তারা আন্দোলন করলেও আজকে কিন্তু তারা নগর ভবন ছেড়ে কাকরাইল মোড়ে অবস্থান করছেন, অর্থাৎ যমুনার প্রবেশ মুখে যদি আমি বলি সেখানে কিন্তু তারা আজকে অবস্থান করছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগানে পুরো জায়গাটা আমি বলবো যে পুরো মুখরিত হয়ে আছে। পাশাপাশি যেটি না বললে নয় যে আজকে কিন্তু শুধু কাকরাইল মোড়েই নয়, সচিবালয় এবং মৎস্য ভবন থেকে এবং এর আশেপাশে যে এলাকা রয়েছে এই পুরো এলাকা জুড়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্যানার
অর্থাৎ নগরবাসীর ব্যানারে এবং দলীয় যে ব্যানারটি রয়েছে সেই দলীয় ব্যানারেও কিন্তু এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার যারা রয়েছে নগরের তারা কিন্তু একত্রিত হয়ে আজকে তারা আন্দোলন করছেন এবং তারা বারবার যেটি বলছেন যে আসলে ইশরাক হোসেনকে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তত দ্রুত সময়ের মধ্যে যেন শপথ পাঠ করানো হয়। যদি সেটি না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি কঠিনভাবে তারা আন্দোলন করবেন। গতকালই কিন্তু একটু কঠিনভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক সচিব যিনি ছিলেন তিনি অর্থাৎ মশিউর রহমান কিন্তু বলেছিলেন যে আসলে আরও কঠোরভাবে তারা আন্দোলন করবেন এবং তারই একটি রূপ কিন্তু আজকে লক্ষণীয় এবং সে অনুযায়ী কিন্তু আজকে আমরা দেখছি সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখছি যে তারা কিন্তু যমুনার প্রবেশ মুখে এবং কাকরাইল মোড় যদি আমি বলি সেখানে কিন্তু তারা আজকে অবস্থান করছেন এবং তারা এখানে নানা ধরনের স্লোগান দিয়ে তারা এখানে রয়েছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং বারবারই স্লোগানে তারা বলছেন যে ইশরাক হোসেনকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো হয়। জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে কিন্তু ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের কিন্তু আদেশ আজকে শোনানোর কথা ছিল, তবে সেটা কিন্তু পিছিয়ে আগামীকাল করা হয়েছে এবং এই রায়ের পরবর্তীতে কিন্তু তারা বলেছিল যদি রায় তাদের পক্ষে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠিনভাবে তারা আন্দোলনে নামবে। এখন শুধু দেখার বাকি যে আসলে পরবর্তীতে তারা কি কর্মসূচি ঘোষণা করে এবং নগরবাসী ব্যানার থেকে আসলে কি কর্মসূচি গ্রহণ করা হয়। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্দ্রা তার্নো। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা আপনি বলেছেন, এখানে আমার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি হচ্ছে যে বিক্ষোভ সমাবেশ তারা হচ্ছে কি ডাক দিয়েছে, সেটা কিন্তু দুপুর 12টা থেকে নির্বাচন কমিশনের সামনে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এবং আমার পিছনে যদি আপনারা খেয়াল করেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখন অবস্থান করছে মূল ফটকের প্রধান যে ফটক সেই ফটকের সামনে। এবং তারা কিন্তু হচ্ছে কি তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার মধ্যে কিন্তু তারা বলছে যে ইসির পুনর্গঠন, নির্বাচন কমিশনের যে পুনর্গঠন সেই পুনর্গঠনের তাদের দাবি। এবং এছাড়াও কিন্তু তারা হচ্ছে গিয়ে পক্ষপাতিত্ব করছে এবং পক্ষপাতিত্ব নিয়ে হচ্ছে তারা হচ্ছে গিয়ে দাবি দেওয়া করছে। এবং এছাড়াও কিন্তু হচ্ছে আপনার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কিন্তু নির্বাচন কমিশনের সামনে কিন্তু আজকে তারা হচ্ছে গিয়ে সমাবেশ হচ্ছে গিয়ে বিক্ষোভ মিছিল বা সমাবেশ তারা করছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার এনসিপির যে যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার উনি কিন্তু আমাদের ইতিমধ্যে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের উপরে কিন্তু তাদের আসলে আস্থা নেই হচ্ছে কি। এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার মধ্যে হচ্ছে গিয়ে কমিশনার এবার নির্বাচন কমিশনারের যে তারা পক্ষপাতিত্ব করছে এবং মূলত হচ্ছে গিয়ে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটাও তারা হচ্ছে কি এবারে নির্বাচন কমিশন সেটা আমলে নেয়নি। এছাড়াও হচ্ছে গত বছর নভেম্বরের 21 তারিখ আপনারা জানেন যে নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে এবং গঠনের প্রক্রিয়া আর হচ্ছে কি সেটাতে ত্রুটি রয়েছে। সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আসলে নির্বাচন কমিশন ভবনে তারা ঘেরাও করেছে এবং তারা বলছে যে তাদের এই দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত কিন্তু তারা হচ্ছে লাগাতার হচ্ছে কর্মসূচি তারা করবেন বলে তারা এটা বলেছেন। এছাড়া হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন এনসিপির পক্ষ থেকে হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। আর ইতিমধ্যে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আপনার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে নাসিরউদ্দিনের নেতৃত্বে আজকে সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সভার বৈঠক শেষে কিন্তু নির্বাচন কমিশনার সানোয়াল্লাহ উনি কিন্তু বলেন যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আর যে প্রস্তাবনা সেটা কিন্তু আসলে সরকারের থেকে আসবে, সেটা কিন্তু। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপির কর্মসূচি চলছে নির্বাচন ভবনের সামনে। শিউলি রায় আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। এদিকে এনসিপি নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা না করলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেন ফারুক। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ মিলছে 31 মের টিকিট। সকাল 8টায় শুরু হয় পশ্চিমাঞ্চল রেলের টিকিট বিক্রি। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জানান, প্রথম ঘন্টায় বিক্রি হয়েছে প্রায় 10,000-এর বেশি আসনের টিকিট। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয় এই টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে গতবারের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ধারাবাহিকভাবে টিকিট বিক্রির কার্যক্রম হিসেবে সকাল থেকে 31 মের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সকালে প্রথম ঘন্টায় 10,000-এর বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অগ্রিম টিকিট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 21/5/25 তারিখে 31 মে তারিখের টিকিট অগ্রিম প্রদান করা হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলরত যে সমস্ত আন্তনগর ট্রেন আছে ওই সকল ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে এবং দুপুর 14 ঘটিকা হতে পূর্বাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম প্রদান করা হবে। এছাড়া প্রথম 30 মিনিটে রেলওয়ের ই টিকিটিং সার্ভারে 30 লাখ হিট করেছে টিকিট প্রত্যাশীরা। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে 17,000 প্লাস আমাদের আসন ছিল। ওটার এগেনস্টে প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে, সার্ভারে হিট করেছে আর কি। তবে কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন। পাশাপাশি রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদ যাত্রায় কোনো টিকিট রিফান্ড হবে না এবং একজন সর্বোচ্চ 4টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। টিএনজেড, মাহবুব গার্মেন্টস সহ যেসব কারখানার কর্মীদের বেতন ভাতা বকেয়া আছে তা 28 মের মধ্যে পরিশোধের তাগিদ দিয়েছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। না করলে কারখানার মালিকদের আটক করার হুঁশিয়ারও দেন তিনি। সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে 5 জন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। এছাড়া ঈদের যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী 4 জন করে আনসার থাকবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, যাত্রীদের সুবিধার্থে নৌপথে বালখেট ঈদের আগের এবং পরের 3 দিন করে চলাচল বন্ধ থাকবে। 28 তারিখের মধ্যে শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দেল বি অ্যারেস্টেড। শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে। দেশে প্রতি বছর 20 লাখের মতো যুবকরা শ্রমবাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতার কারণে কর্মসংস্থানের সংকট দেখা যাচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। সরকারিভাবে মাত্র 5 থেকে 6% কর্মসংস্থানের সুযোগ থাকলেও ব্যক্তি পর্যায়ে নতুন চাকরির সুযোগ আশানুরূপ বাড়ছে না। এজন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায় কিভাবে ব্যক্তি পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যেই দিনব্যাপী এই সম্মেলনে নিজেদের ভাবনা তুলে ধরছেন অংশগ্রহণকারীরা। বাকি কর্মসংস্থান কোথায় হবে তার জন্য প্রয়োজন ব্যক্তি খাত, কিন্তু ব্যক্তি খাতের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে এক ধরনের স্থবিরতা
সেখানে ব্যক্তি খাতের প্রসার, বিনিয়োগ এগুলো হচ্ছে না, যার কারণে আমাদের কর্মবাজার, শ্রম বাজার সংকুচিত রয়ে গিয়েছে। এখানে এমন কোনো পরিবর্তন হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে যে কর্মসংস্থান সৃষ্টি হয়ে যাবে। আমরা এখনো দেখছি বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা রয়েছে। পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, মেঘনা, কুমিল্লার গোমতী ও জামালপুরের দেওয়ানগঞ্জে ঝিঞ্জিরাম নদীর পানি বাড়ছে। পানি উঠেছে নিচু এলাকায়। এদিকে মৌসুমী বৃষ্টিতে রংপুর ও নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। গেল 3 দিনের বৃষ্টিতে সিলেট নগরীর নাছিবা খাতুন স্কুল রোড, ওসমানী মেডিকেল রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। কালভার তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকায় যেতে পারেন না, যার কারণে গিয়া শহরও পানির এরকম ভাবে মেঘ হইতে থাকে, তাইলে হয়তো বন্যা হইতে পারে। এছাড়া সুরমা, মেঘনা, জাদুকাটা, কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা জেলা উপজেলা কমিটির সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত তারা এটা বেশি সতর্ক অবস্থায় রয়েছে এবং এর সাথে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকেও আমরা ইনভলভ করেছি। সরকারের বিভিন্ন বরাদ্দ এই ক্ষেত্রে যে থাকার কথা সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। জামালপুরের দেওয়ানগঞ্জে ঝিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে ঢুকছে পানি, পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে, ডুবতে শুরু করেছে দুপাশের চর। মৌসুমী বৃষ্টিতে রংপুর নগরীর বাবুখা মাস্টার পাড়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে এই ভোগান্তি। এই এলাকাটা লোল্যান্ড, এই লোল্যান্ডে তারা হাইট মেনটেন ওই লোল্যান্ডের উপরেই ড্রেন নির্মাণ করছে। আমরা যে আমাদের স্বাভাবিক মানে একটা চলাফেরা, যাতায়াত সব কিছুতে বঞ্চিত হচ্ছে। পানির জন্য গাড়ি চলা অসুবিধা হয়। নোয়াখালীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তবে তা নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মাটি ভরাট হয়ে গেছে, খালগুলি ক্লিয়ার করা হচ্ছে না, এটা প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া দরকার। সরকার বা স্থানীয় যারা কর্তৃপক্ষ তাদের কোনো উদ্যোগ অথবা কার্যক্রম আমরা দেখতে পাই নাই। এছাড়া নেত্রকোনাতে বাড়ছে নদ নদীর পানি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর হাজারীবাগে টিকটক ভিডিও করার জন্য ফটোগ্রাফার নুরুল হককে খুন করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় 10 জনকে এবং জিগাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর আলভি হত্যা মামলায় 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল 16 মে রাজধানীর হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল হককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাই করে পালাচ্ছে কয়েকজন। বুধবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানান, নুরুল হক হত্যা মামলায় 10 জনকে মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে আলাদা আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো ছিনতাই করার চেষ্টা করে, মানে নেওয়ার চেষ্টা করে, তখনই এমন পালায় গেল, চলে যেতে পারলো। ওখানে কিন্তু নুরুল হককে ওখানে ব্যাপক আকারে গুরুতর জখম করে মাথায়, ঘাড়ে, হাতে, বুকে এগুলো বিভিন্ন জায়গায় স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায়। এদিকে একই দিন জিগাতলায় ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী আলবি হত্যায় ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে উপর্যুপরি কোপানোর পরে ওইখানে গুরুতর অসুস্থ ছিল, মানে আহত হয়ে গেছিল এই যে আলভি এবং সাথে আশরাফ সহ 4 জন। তো 4 জনকে ওখানকার স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তাদেরকে পাঠায় দেয় ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই আলভি নামে যে ছেলেটা ও মারা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন জিগাতলার যেটা আছে এটা আমরা মোটামুটি একটা। এনআই নাহিদ, দেশ টিভি,